সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা করতে গিয়ে আমি কেঁদেছি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যখন আমি টোটাল ঘটনাটা পড়তেছিলাম। আজকে সেই ভয়াল 25শে ফেব্রুয়ারি, যেদিন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা ঘটেছিল শত্রুদের নির্দেশে, বা শত্রুরা করেছিল এটা। ঠিক আপনারা যদি এই আমার সমস্ত ভিডিও পুরোটা দেখেন, আপনারা জানতে পারবেন কিভাবে কি হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী নিজের হাতে তিনি লিখেছেন, সম্পূর্ণটা বিবরণ দিয়েছেন, একদম A to Z সব কিছু 100% সত্য, এবং আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে এই ঘটনাটা যদি আপনি শুনেন এবং দেখেন। আমি আজকে আমার ভিডিওতে আমি সব কিছু বলতেছি, এবং আমার মনে হয় এই লেখাটা আজকে আমি যেটা পড়ে শোনাবো, এই লেখাটা আমাদের পাঠ্য বইয়ে দিয়ে দেওয়া উচিত, যে আমাদের শত্রু কারা সেটা তোমরা জেনে নাও। ছোটবেলা থেকেই তোমাদের জেনে থাকা উচিত বাংলাদেশের ভিতরে এবং বাহিরে শত্রু কারা। ঠিক ঘটনাটা এরকম ভাবে ঘটেছে যে জীবনের যাকে সর্বোচ্চ শত্রু মনে করে তাকে যদি হাতের ভিতরে পাওয়া যায় তখন তাকে কিভাবে করে, ঠিক সেইটাই করেছে বিডিআর হত্যাকাণ্ডে। সেইটা এখানে বিস্তারিত বিবরণ দেয়া আছে, এবং শত্রু কারা আপনারা জানতে পারবেন। এখানে একজন সেনা অফিসার, একজন মেজর, তিনি লিখেছেন তার সবকিছুই। তিনি প্রথম ঢুকেছিলেন বিডিআর গেটের ভিতরে, বিডিআরের ভিতরে, এবং তিনি গিয়ে যা যা দেখলেন এবং যা কিছু করলেন, এবং সেখানে ভিতরে ঢুকে তিনি কাদেরকে দেখলেন, আওয়ামী লীগের কোন কোন নেতা ছিল, সেনাবাহিনীর প্রধান সেখানে ছিল, তারা কি করতেছিলেন, সবকিছুই তার বিবরণীতে তুলে এসেছে, উঠিয়ে এনেছেন তিনি। সেই বিবরণটা আজকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা, আমি কেন করছি যে অন্তত এটা জেনে থাকা উচিত প্রত্যেকটা মানুষের, এবং এটা ইতিহাস হিসাবে থাকা উচিত। তাই আমি ইতিহাস হিসাবে সংরক্ষণ করার জন্য ভিডিওটা আজকে করতেছি। আপনারা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, এবং আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেটা দেশের স্বাধীনতার কথা বলে, প্রবাসীদের কথা বলে, দেশ প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করে, এই চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটাকে, আমার দেশে আমার মা ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন, এবং লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। তো এখন আসতেছি আমার সেই ভিডিওর মূল অংশে। সেটা হচ্ছে সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা। এই তারা কারা এটা আপনারা এখন জানতে পারবেন। এই তারা কারা, যেখানে চারদিকে লাশ, রক্তের গন্ধ, তার মধ্যেও তারা হাসছিলেন, এবং তারা একটা সফল কার্যক্রম করেছে, তাদের অপারেশন সফল করেছে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে হত্যার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য প্রথম পদক্ষেপ তারা সফল হয়েছে। সেই কারা এরা এখনই আপনারা জানতে পারবেন একটু পরে। তো আপনারা শুনতে থাকুন, আমার সাথে থাকুন। এখানে উনি লিখেছেন, ঢাকার নিউ মার্কেট সংলগ্ন পিলখানা গেটে 60 সদস্যের সেনাদল নিয়ে 25শে ফেব্রুয়ারি 2009 সকাল 10:20 ওখানে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ঢুকতে না দিয়ে থামিয়ে দেয়া হয়। উপর থেকে নির্দেশ আসে, নিরাপদ দূরত্বে থাকতে হবে, ফায়ার ওপেন করা যাবে না। 25শে ফেব্রুয়ারি পুরো দিন ও রাত, এবং 26শে ফেব্রুয়ারি দিন শেষে গভীর রাতে আমাদের ঢুকতে দেওয়া হয়। অন্ধকার পিলখানায় ঢুকে দেখতে পাই এক নারকীয় দৃশ্য। 39 জন শহীদ সেনা অফিসারের ডেড বডি পাই 6 ফুট বাই 8 ফুট গর্তে। গুলিতে এবং বেয়োনেট চার্জে হত্যা ছাড়াও কয়েকজনকে গাড়ির চাকায় পিষ্ট করে মারা হয়েছে, তাদের জিহ্বা বের হয়ে আছে। ডিজি মেজর জেনারেল শাকিলের ডেডবডিতে দেখলাম 5টি গুলির চিহ্ন। বেয়োনেট চার্জের পেটের এক পাশের নাড়িভুঁড়ি বের হয়ে আছে। স্যারের পরনে শুধু গেঞ্জি ও আন্ডারওয়্যার, রক্তে লাল হয়ে আছে। ফজরের আজান হচ্ছে। ডিজির বাসভবনের সামনে গিয়ে আটকে উঠলাম। নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। আবছা আলোতে দেখলাম
ছোপ ছোপ রক্তের মাঝেই চেয়ারে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস, সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম। এরা কি দেশের শত্রু না বন্ধু? আপনারা বলবেন প্রিয় দর্শক শ্রোতা। তারা হাসি খুশি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। আমাদের দেখেই কমান্ডার চেয়ার থেকে উঠে এসে বললেন, তোমরা যে আমাদের দেখেছো কাউকে বলার দরকার নেই, বুঝতে পেরেছো? বিডিআর জওয়ানরা যারা পালাতে পারেনি তাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ তারা বলছেন একজন সেনার কমান্ডার হয়ে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, বিডিআর জওয়ান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বাইরে বের করে দিতে বলছে নিরাপদে। এরা হচ্ছে সেনাবাহিনীর কমান্ডার। আমার দেশকে চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডে লোমহর্ষক বর্ণনা দেন সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৪ ফিল্ডের তৎকালীন কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জসিম। প্রত্যক্ষদর্শী এই কর্মকর্তার নেতৃত্বেই ৬০ সদস্যের সেনাদল সেদিন ২৫শে ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ নিউ মার্কেট সংলগ্ন বিডিআর গেটে প্রথম পৌঁছে অবস্থান নিয়েছিল। প্রত্যক্ষদর্শী মেজর জসিম বলেন, সেদিনের পিলখানার ঘটনা বিডিআর বিদ্রোহ ছিল না, ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই দিনগুলিতে পিলখানায় অবস্থান করে এবং নানা আলামত সংগ্রহ ও অবলোকন করে আমি নিশ্চিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং প্রতিবেশী গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরকে দুর্বল করাই ছিল লক্ষ্য। মেজর জসিম বলেন, সবচেয়ে অবাক করার বিষয় হলো পিলখানায় ঢুকে সে রাতে আমরা উদ্ধার করি বিডিআরের ২০ থেকে ২৫ জোড়া নতুন পোশাক, যা কিলিং গ্রুপে ফেলে রেখে গেছে বলে জানতে পেরেছি। সেখানে পেয়েছি সিলিং ও হেবার শেক, যা সম্পূর্ণ ভিন্ন ধরনের। যে বেল্ট পাওয়া গেছে তা আমাদের কোনো বাহিনীতে ব্যবহার করা হয় না। আরও বিস্ময়ের ব্যাপার হলো কোয়ার্টার গার্ডের সব আর্মস ও গোলাবারুদ বিডিআর জওয়ানরা ব্যবহার করেছেন, কিন্তু এআইও ক্যাপ্টেন জিয়াকে নিয়ে পিলখানায় রিজার্ভ অস্ত্রাগারে ঢুকে দেখি সবকিছু এলোমেলো। গ্রেনেড কখনো প্রাইম করা থাকে না। গ্রেনেডের বডি এবং ডেটোনেটর সম্পূর্ণ আলাদাভাবে সুরক্ষিত থাকে, কিন্তু আমরা দেখতে পেলাম উল্টো চিত্র। প্রাইম করা গ্রেনেড ছিল জওয়ানদের কাছে। আমরা নিশ্চিত ১৫ থেকে ২০ দিন আগে থেকে দক্ষ কাউকে দিয়ে এগুলো করানো হয়েছে। গোলাবারুদের বক্স খোলা, শত শত ক্লিপ ও ড্রামে গোলাবারুদ ছড়ানো, এসব দেখে আমরা হতবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গেই আমরা অধিনায়ককে জানাই এবং আলামত যাতে নষ্ট না হয় সেজন্য ২৪ ঘন্টা পাহারায় ব্যবস্থা করি। মেজর জসিম বলেন, পিলখানার ঘটনার প্ল্যানিং থেকে সাকসেসফুল এক্সিকিউশন পর্যন্ত সবকিছু দক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। এর সঙ্গে শেখ হাসিনা ছাড়াও জড়িত কয়েক সন্দেহভাজনদের মধ্যে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, সাহারা খাতুন, শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, পিলখানায় ৫৭ সামরিক কর্মকর্তা সহ মোট ৭৪ জন হত্যার অভিযানে সফলতা এনে দেওয়ার জন্য দায়ীদের মধ্যে অবশ্যই আছেন মেজর জেনারেল মইনু আহমেদ, সাবেক সেনাপ্রধান, ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, কর্নেল শামস কামরুজ্জামান সহ সাবেক বিডিআর ডিজি কয়েকজন সামরিক কর্মকর্তা, যারা আমাদের কোনরূপ দিক নির্দেশনা ও অপারেশনাল অর্ডার না দিয়ে বিপুল সংখ্যক অফিসারকে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে লাল রক্ত উপহার দিয়ে গত ১৬ বছর পদোন্নতি সহ নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশে বিদেশে কলঙ্কিত করেছে। সেদিন বিডিআর গেটে পৌঁছমাত্র আমাদের ঢুকতে দেওয়া হলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না।
তিনি জানান, বিডিআর এর ঘটনা তদন্তের জন্য কমিশন হয়েছে। কমিশন ডাকলে সেখানে গিয়ে সবিস্তারে আমার লেখা ও জানা বিষয়গুলো বলবো। এরপর হলো পিলখানার প্রথম সেনাদল ও সিইওর কল। পিলখানায় যাওয়ার ঘটনা সম্পর্কে মেজর অবসরপ্রাপ্ত জসিম জানান, 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 6টার মধ্যে আমাদের মিরপুর সেনানিবাস থেকে সেনাকুঞ্জের দিকে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে আসবেন এবং দুপুর 3টায় আমরা সেখানে সেনাকুঞ্জে গার্ড অফ অনার জানাবো। এর জন্য দুদিন সম্পূর্ণ রেকি করে আমাদের সেনাদল সেখানে তৈরি ছিল। পিলখানা ঘটনার খবর পাওয়ার পরপরই 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার আমাদেরকে পিলখানায় যেতে আদেশ করেন। যেহেতু আমরা অস্ত্রে শস্ত্রে তৈরি ছিলাম, সেই কারণে আমি মেজর জসিমের নেতৃত্বে 60 সদস্যের দলটি নিয়ে নিউ মার্কেট সংলগ্ন পিলখানার গেটে পৌঁছি 10টা 20 মিনিটে। আমরা গেটের 150 থেকে 200 গজের দূরত্বে থাকা অবস্থায় আমাদের সেখানেই অবস্থান করতে বলা হয়। আমরা দেখতে পাচ্ছিলাম বিপদগামী বিডিআর জওয়ানরা এলোমেলো ও বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছে। গেট দিয়ে অনেক জওয়ান ও সিভিল লোকজন বের হয়ে যাচ্ছে। আর্মি ঘিরে ফেলেছে দেখে তারা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। আমরা তাদের মুভমেন্ট পর্যবেক্ষণ করেছিলাম। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো দিক নির্দেশনা পাইনি। অধিনায়ককে পরিস্থিতি অবহিত করে আদেশ পাচ্ছিলাম না। 1 ঘন্টার মধ্যে আদেশ না পেয়ে BM46 ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করি। সেখানে থেকে অপেক্ষা করতে বলা হয়। বিডিআর জওয়ানরা আর্মি দেখে অস্ত্র নিয়ে ফায়ার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে 60 mm মর্টার 1 বা 2টি বসিয়ে মর্টার ফায়ার শুরু করে। কিছু মর্টারের শেল নিউ মার্কেটের দিকে যায়। গেটে ঢোকার অর্ডার না পাওয়ায় ছটফট করছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। 11:30 থেকে 12টার মধ্যে আদেশ পেলে পিলখানা নিয়ন্ত্রণ সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে চলে আসতো। কারণ তখনও বিডিআর জওয়ানদের তেমন প্রস্তুতি ছিল না। 25শে ফেব্রুয়ারি বিকালে 3 থেকে 4 জন সিভিল লোককে দেখে চোখ একেবারে আটকে যায়। দুজনকে চিনতে অসুবিধা হয়নি। তারা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম। বিডিআর গেটের ভেতরে জওয়ানদের জড়ো করে কিছু একটা বলছিলেন। হঠাৎ আমরা মোবাইলে সিও স্যারের কল। ভাবলাম হয়তো অ্যাকশনে যাওয়ার আদেশ, কিন্তু আমাকে বলা হলো কোনো ফায়ার ওপেন করা যাবে না, নিরাপদ দূরত্বে চলে যাও। তখন বুঝতে আর কিছু বাকি রইল না কি হতে যাচ্ছে। পিলখানায় দেখলাম নারকীয় দৃশ্য, 57 সেনা কর্মকর্তার লাশ। 2 দিন অপেক্ষার পর সেনাদল নিয়ে পিলখানায় ঢুকে যে নারকীয় দৃশ্য দেখেছেন মেজর জসিম, সে সম্পর্কে তার বর্ণনা আগেই বলেছি। 25শে ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং 26শে ফেব্রুয়ারি তারিখ দিন শেষে গভীর রাতে আমাদেরকে পিলখানায় ঢোকার আদেশ দেওয়া হয়। ইতিমধ্যে নৃশংস হত্যাকাণ্ডের কথা জানতে পারি 25শে ফেব্রুয়ারি ডিজি 16 থেকে 18 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। বিডিআর জওয়ানদের সঙ্গে যারা কিলিং মিশনে অংশ নিয়েছিল তারা 26শে ফেব্রুয়ারি দিনের আলোতেই আরও নৃশংস হত্যাকাণ্ড চালায়। সেদিনই প্রায় সব অফিসারকে হত্যা করা হয়। 2 থেকে 3 জন অফিসার কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিলেন। তারপরও আমরা পিলখানায় ঢুকি এবং নিউ মার্কেট সংলগ্ন গেট ও জিগাতলার গেটের দায়িত্ব গ্রহণ করি। আমি এবং 10 ইস্ট বেঙ্গলের একজন অফিসার দুজনে মিলে অন্ধকারে কিছু আবছা আলোতে পিলখানা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড দেখতে পাই। বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাও দেখতে পাই। আমরা লাশ খুঁজতে থাকি। এরই মধ্যে ফজরের আজান হয়। ডিজি মেজর জেনারেল শাকিল স্যারের বাসভবনের সামনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও অন্য যাদের দেখেছি সে বর্ণনা আগেই দিয়েছি। মেজর জসিম বলেন,
আমি সর্বপ্রথম 39 জন শহীদ অফিসারের ডেড বডি 8 ফুট বাই 6 ফুট গর্তে আবিষ্কার করি। আমি হন্য হয়ে লাশ খুঁজতে গিয়ে এই গণকবর পাই। বিডিআর হাসপাতালের পাশে মর্চুয়ারি সংলগ্ন কাঁঠাল গাছের নিচে নতুন মাটি দেখি এবং শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা উঁচু জায়গা দেখে আমার সন্দেহ হয়। তখন সৈনিকদের ডেকে জায়গাটি পরিষ্কার করি। শুকনো পাতা ও আবর্জনা পরিষ্কার করার পর নিশ্চিত হলাম গর্তটি গণকবর। সৈনিকরা কোদাল ও বেলচা দিয়ে আস্তে আস্তে মাটি সরাতে থাকে যাতে লাশের কোনো ক্ষতি না হয়। দেখতে পেলাম অসংখ্য লাশ। সৈনিকদের কিছু কম্বল আনতে বললাম। এরপর লাশ উঠাতে থাকলাম। গর্তের মাটি সরানোর পর দুর্গন্ধ বের হচ্ছিল। সবাই মুখে রুমাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি এতটাই মর্মাহত হয়ে পড়ি যে আমার নাকে দুর্গন্ধ লাগছিল না। কাঁদছিলাম এবং ডেড বডিগুলো উঠাচ্ছিলাম। তাদের নাম লেখার দায়িত্ব দিয়ে একজন সৈনিককে। গুলি, ব্যায়নেট, চার্জ ছাড়াও অনেক অফিসারকে গাড়ির নিচে ফেলে মারা হয়। তাদের জিহ্বা বের হয়ে আছে, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। শেষ ডেড বডিটা ডিজি স্যারের। পরনে শুধু একটা আন্ডারগার্মেন্ট ও সাদা গেঞ্জি, যা রক্তে লাল হয়ে গিয়েছিল। ডিজি স্যারের শরীরে 5টি গুলির চিহ্ন। ব্যায়নেট চার্জ করায় পেটের এক পাশে নাড়িভুড়ি বের হয়ে আছে। সব লাশ তোলার পর নামের তালিকা নিয়ে সোজা জিগাতলা গেটে যাই এবং অপেক্ষমান পরিজনকে নামগুলো পড়ে শোনাই। সেদিন বিভিন্ন টিভি চ্যানেলে সেটা লাইভ প্রচার করা হয়েছিল। মেজর জসিম জানান, গণকবর থেকে আমরা উদ্ধার করি 39 জনকে। পিলখানার বিভিন্ন স্থানে হত্যার শিকার হয়ে পড়ে থাকা 11 জন অফিসারের লাশ ড্রেনে ফেলে দেওয়ার পর বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে 5 জনের লাশ এবং 2 জন অফিসার মেজর গজ্জালি এবং ক্যাপ্টেন তানভীরকে হত্যা করে প্রাইভেট কারের ভিতরে রেখে সম্পূর্ণ গাড়িটি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এই 57 অফিসার ছাড়াও মোট 74 জনের লাশ পাওয়া যায়। লুটতরাজ, অগ্নিসংযোগ, পৈশাচিক অত্যাচার। মেজর জসিম জানান, পিলখানায় ঢুকে আমরা আরও জানতে পেরেছি এবং আলামত দেখেছি যে প্রতিটি অফিসার্স ভবনে লুটতরাজের পর নানাবিধ অসামাজিক কার্যকলাপ করা হয়েছে। বিপদগামী বিডিআর জওয়ানরা হত্যাকাণ্ড, লুটতরাজ এবং এত পৈশাচিকতা চালায় যা ছিল নজিরবিহীন। দেখলাম অফিসারদের গাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ভবন চত্বরে ছড়ানো ছিটানো অবিস্ফোরিত গ্রেনেড এবং হাজার হাজার কার্টিজ এবং লাইভ অ্যামুনেশন দেখতে পেয়েছি। বিডিআর এর পোশাক এবং বিভিন্ন দেশের সরঞ্জাম পাওয়ার কথা আগেই বলেছি। বিডিআর পিলখানার ভিতর অবস্থানরত ফ্যামিলি ও ম্যাসে অবস্থানরতদের ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। এডিসি মেজর মাঝহারের পরিবারের ওপরও পৈশাচিক অত্যাচার চালানো হয়। পিলখানার পুকুরে ফেলা অস্ত্র। পিলখানার ভিতরে পুকুরগুলো পানি সেচে সেখানে ফেলে দেওয়া অস্ত্রগুলো আমরা উদ্ধার করি। পিলখানা অফিসের সামনে জিগাতলা গেটের কাছে 3টি সেচ কল বসিয়ে সব পানি সরিয়ে আমরা উদ্ধার করি 98টি এসএমজি, 3টি এলএমজি এবং ক্লিপ ও ড্রাম ভর্তি অ্যামুনেশন, যা তদন্তের এক্সিভিটস হিসেবে কোয়ার্টার গার্ডে রাখা হয়। সুইমিং পুলের পানি সরিয়ে 2টি এসএমজি ও 3টি গুলি ভর্তি ম্যাগাজিন পাই। ডিজির ভবন ও অফিসার্স কোয়ার্টার ও কোয়ার্টার গার্ডের ধ্বংসাবশেষ থেকেও পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ আলামত হিসেবে সংগ্রহ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে তদন্তের জন্য রাখা হয়েছিল। পরবর্তী সময়ে বিডিআর ডিজি মইনুল হোসেনের সময় এসব আলামত নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। তোপের মুখে 46 ব্রিগেড কমান্ডার। 27 ফেব্রুয়ারি 46 ব্রিগেড কমান্ডার পিলখানার আসেন। সকাল 10টায় কর্নেল
মুজিবের স্ত্রী আমাদের সম্মানীয় ভাবি অফিসার্স মেসের সামনেই তার উপর প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি বারবার কমান্ডারকে লক্ষ্য করে বলতে থাকেন, ইউ আর কিলার, ইউ হ্যাভ কিলড মাই হাজব্যান্ড। কর্নেল মুজিব এবং এনায়েতের লাশ প্রথম ড্রেন দিয়ে ভেসে আসে। তোপের মুখে থেকে আমরা কমান্ডারকে একটি রুমে সরিয়ে নিয়ে যাই। আমার ব্রিগেড কমান্ডারকে সম্মান রেখেই আজ বলতে চাই, 46 স্বতন্ত্র ব্রিগেড হলো ঢাকার হার্ট। এই ধরনের বিদ্রোহ দমনের দায়িত্ব 46 ব্রিগেডের। কিন্তু সেদিন সব কিছু নিয়ে অর্থাৎ এপিসি ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসেও কেন আমরা পিলখানায় ঢুকতে পারলাম না? ধানমন্ডি আবাহনী মাঠে সমরাস্ত্র প্রদর্শনী ছাড়া আমরা আর কি করতে পেরেছি? আবাহনী মাঠ থেকে কত দূরে জিগাতলা বিডিআর গেট? কেন আমাদের অভিযান চালাতে দেওয়া হলো না? কমান্ডারের আদেশ এবং অপেক্ষায় ছিলাম 25শে ফেব্রুয়ারির সারাদিন রাত। 26শে ফেব্রুয়ারি সারাদিন ও রাত পর্যন্ত আদেশ কেন এলো সবকিছু শেষ হয়ে যাওয়ার পর? সেটি ছিল ইতিহাসের করুণতম অধ্যায়। আজও ভেবে পাচ্ছি না কেন কি কারণে নিশ্চুপ থাকলেন তারা। লাশ গুমের চেষ্টা। মেজর জসিম বলেন, আরেকটি কথা না বললেই নয়। আমি যখন কবরগুলো অর্থাৎ 8 ফুট বাই 6 ফুট গর্ত থেকে সেনা কর্মকর্তাদের 39টি অর্ধগলিত লাশ বের করলাম, তখন কমান্ডার বললেন, ব্রিগেড থেকে 3টা ট্রাক এনে লাশগুলো দ্রুত সরাতে হবে। কমান্ডার স্যার ডিজি শাকিল স্যারের মরদেহ চিনতে পারছিলেন না। হায় রে কপাল, কি বলবো, কি লিখবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কমান্ডার স্যার তো ডেড বডিগুলো গুম করতে চাচ্ছিলেন, কিন্তু আমি যদি জিগাতলা বিডিআর গেটে গিয়ে তালিকাটি পড়ে না শোনাতাম, হয়তো লাশগুলো গুম হয়ে যেত। পরে অবশ্য এই লাশগুলো সিএমএইচ এর মর্চুয়ারিতে নেওয়া হয়। মইনুল স্যার এলেন। মেজর জসিম জানান, 28শে ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ক্ষত ও বিভৎসতার বিষয়গুলো পরিষ্কার হয়ে আসে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী রেস্কিউ অ্যান্ড চার্জ অপারেশন নামে আরেকটি ইউনিটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ওই দিন সকাল 11টায় এয়ারফোর্সের একটি স্টাফ কার জিগাতলার গেটে এসে ঢোকার চেষ্টা করে। ডিউটিরত সেনারা পরিচয় না পাওয়ায় এটি ঢুকতে দেয়নি। সৈনিকরা এসে আমাকে জানালে গাড়ির কাছে যাই। তখন নির্দেশ ছিল কেউ ভিতরে ঢুকতে পারবে না। সিভিল ড্রেসে যিনি গাড়ি থেকে নামলেন, পরিচয় দিলেন তিনি নতুন ডিজি মেজর জেনারেল মইনুল স্যার আমাকে পরিচয়টা কাউকে না জানাতে বললেন। গাড়িটি গেটের কাছে পিলখানায় পার করতে বলি। স্যারকে ভিতরে নিয়ে যাই। প্লাস্টিক চেয়ারে বসে তিনি বিভিন্ন বিষয় জানতে চান। এক পর্যায়ে ভেতরটা ঘুরে দেখবেন বলে জানান। সবচেয়ে বেশি সময় নিয়ে মইনুল স্যার বিডিআর এর অফিসারদের বাসভবন, ডিজির বাসভবন এবং অফিসার্স কোয়ার্টার ও বিভিন্ন এরিয়া দেখেন। শহীদ কর্নেল মুজিবের বাসায় আমরা গেলাম। ভেতরে ঢুকেই থমকে যাই, কারণ সেখানে দেখতে পাই অবিস্ফোরিত অসংখ্য আরজেস 84 গ্রেনেড ছড়ানো ছিটানো। দোতলায় গিয়ে দেখি বাসভবনের সব লুটপাট হয়ে গেছে। গ্রেনেড ছুড়ে ভবনটি ধ্বংস করে দেওয়া হয়েছে। মইনুল স্যার বললেন তিনি আর কিছু দেখবেন না। বিডিআর ব্যাসাকারের যত আলামত সংরক্ষণ করা হয়েছিল, নতুন ডিজি মইনুল স্যার এসে সব নষ্ট করে ফেলেছেন বলে পরবর্তী সময় জানতে পারি। সেনাকুঞ্জের দরবার 134 সেনা কর্মকর্তার চাকরিচ্যুতি আমাকে বঞ্চিত করা। মেজর জসিম জানান, 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদ অফিসারদের ব্যাপারে কথা বলার জন্য সেনাকুঞ্জের দরবারে 1 মার্চ 2009 সালে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দরবারে আমাকে যেতে দেওয়া হয়নি। দরবারের ব্যাপারে আমাকে আগে জানানো হয়নি। আমি দরবারের কথা জানার পর সেখানে যাওয়ার ইচ্ছার কথা জানালে অধিনায়ক সেনাকুঞ্জের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে পিলখানায় থাকতে বলেন।
ওই দরবারে শেখ হাসিনার সামনে শহীদ কর্মীদের ব্যাপারে সেনা কর্মকর্তা এবং বিভিন্ন আবেগময় প্রশ্ন করা হয়েছিল। এরপর 134 জন সামরিক অফিসারকে তালিকা করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিডিআর ম্যাসাকারের অনেক ঘটনার সাক্ষী আমি। এ কারণে আমাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বিডিআর কমান্ডার ও সিইওর কাছে আমি এমনই বোঝা হয়ে পড়েছিলাম যে সব সময় আমাকে মানসিক টর্চারের মধ্যে রাখা হতো। পিলখানার ঘটনার পরে আমাকে 6 থেকে 8 মাসের মাথায় বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে বদলি করা হয়নি, আমাকে পদোন্নতি দেওয়া হয়নি। আমার সহকর্মীরা উচ্চ পদে পদোন্নতি পেলেও আমাকে মেজর পদেই থাকতে থেকে অবসরে নেওয়া হয়েছে। আমার প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। স্টাফ কলেজের জন্য উত্তীর্ণ হওয়ার পরও আমাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি আমাকে ছোট্ট একটি ফ্ল্যাট থেকেও বঞ্চিত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গিয়ে আমি হার্ট অ্যাটাকের সম্মুখীন হই। আমার হার্টে ও চোখে 5টি অপারেশন হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত হৃদয় বিদারক এই কাহিনীটি, যেটা জানলাম প্রত্যক্ষদর্শী মেজর জসিমের, অবসরপ্রাপ্ত জসিমের কাছ থেকে। তো এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন এবং আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর আমার দেশে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।